দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে চলেছে আগামীকাল, অর্থাৎ 8ই আগস্ট। কোন দল ক্ষমতা দখল করবে তা নিয়ে চলছে জোর জল্পনা। এবং ইতিমধ্যে যদি বলি, আম আদমি পার্টি গত 11 বছর ধরে দিল্লিতে ক্ষমতায় রয়েছে। পাশাপাশি বিজেপি গত 26 বছর কিন্তু দিল্লিতে ক্ষমতার বাইরে। কারণ অরবিন্দ কেজরিওয়ালের আগে কংগ্রেস, শীলা দীক্ষিত কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন 15 বছর, তারপরেই অরবিন্দ কেজরিওয়াল। অর্থাৎ বিজেপির হাতে কিন্তু 26 বছর কিন্তু দিল্লিতে ক্ষমতায় ছিল না। ফলে স্বাভাবিকভাবেই এবারে বিগত 11 বছর থেকে কেন্দ্রে মোদী সরকার, কিন্তু তা সত্ত্বেও দিল্লিতে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালই থেকে গেছেন। ফলে এবারে কিন্তু ঝাঁপিয়েছে বিজেপি, ঝাঁপিয়েছে এর আগেও, কিন্তু এবারেও ঝাঁপিয়েছে। এবং এবারে বিজেপির হাতে কিন্তু অনেকগুলো ইস্যু রয়েছে। আমরা জানি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ রয়েছে। আবগারি দুর্নীতিতে তিনি জেলে ছিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াও। এমনকি দুর্নীতির অভিযোগ কিন্তু ছিল সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে। ফলে বলা যেতে পারে কিছুটা হলেও বেকায়দায় আম আদমি পার্টি। এবং এইখানে দাঁড়িয়ে বিজেপি কি পারবে? কিন্তু বিজেপির কিছু সমস্যাও রয়েছে, কারণ বিজেপির এই মুহূর্তে দিল্লিতে তেমন কোনো মুখ নেই। বিগত কয়েক বছর ধরে দিল্লির রাজ্য সভাপতি পদে রয়েছেন বিখ্যাত অভিনেতা, বিখ্যাত গায়ক মনোজ তিওয়ারি। পাশাপাশি দিল্লি যার নেতৃত্বে ছিলেন, আমরা জানি 2016 যে 2020 যে বিধানসভা নির্বাচন, সেখানে বিজেপি কিন্তু মন্দিরা বেদিকে মুখ্যমন্ত্রী মুখ করে লড়াই করে, কিন্তু এক কথায় বলা চলে ধরাশায়ী হয়। কিন্তু এবারে বিজেপি কিন্তু কাউকেই মুখ করেনি। কারণ আমরা জানি সুষমা স্বরাজের কন্যা বাঁসুরি স্বরাজ, তিনিও এবারে নেতৃত্ব দিচ্ছেন। পাশাপাশি অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ করেই ঝাঁপিয়েছে বিজেপি। কিন্তু প্রশ্ন হচ্ছে ক্ষমতা দখল করবে কে? অন্যদিকে কংগ্রেসের কথা যদি বলি, রাহুল গান্ধী, তারা কিন্তু নিজেদের হারানো জমি পুনরুদ্ধারের জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে। আর রাহুল গান্ধী চেষ্টা করছেন কংগ্রেসের শক্তি কিছুটা হলেও বৃদ্ধি করতে। এখন সব কিছু জানা যাবে আগামীকাল 8ই আগস্ট ফলাফল ঘোষণা হবে। কী হবে দিল্লির ফলাফল, বা কোন দল ক্ষমতা দখল করবে, সব কিছু নিয়ে আলোচনা করব আগামী 1 ঘন্টায়। তার আগে দেখুন এই বিশেষ প্রতিবেদন। শেষ হয়েছে দিল্লি বিধানসভা নির্বাচন। ভোট শেষের পরেও দিল্লির সঙ্গম বিহার এলাকায় বিজেপি এবং আপ কর্মীদের মধ্যে সংঘর্ষের ছবি ধরা পড়ে বুধবার। 2014 সাল থেকে দিল্লিতে ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি। লোকসভা নির্বাচনের ফল যাই হোক, বিধানসভা নির্বাচনে আপকেই পেহলে রেখেছে দিল্লিবাসী। 11 বছর পর কি আর পেহলে আপ থাকছে না? কি বলছে বুথ ফেরত সমীক্ষা? 26 বছর পর কি বিজেপি দিল্লিতে ক্ষমতায় ফিরবে? কংগ্রেসের আশাই বা কতটা? দিল্লিতে বিধানসভা আসন সংখ্যা 70। বুধবার এক দফায় 70টি আসনে ভোট গ্রহণ হয়েছে। বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 57.8%। চূড়ান্ত ভোটদানের হার সামনে এলে তা সামান্য বাড়তে পারে। দিল্লিতে ভোট গ্রহণ শেষ হতেই বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা সামনে এসেছে। দিল্লিতে সরকার গড়তে 36 জন বিধায়কের সমর্থন প্রয়োজন। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় বলছে সরকার গড়তে প্রয়োজনীয় সংখ্যা পেরিয়ে যাবে বিজেপি। আর 11 বছর পর ক্ষমতাচ্যুত হতে চলেছে আপ। কংগ্রেসকে কোনো বুথ ফেরত সমীক্ষায় বেশি আসন দেয়নি, তবে জয়ের ব্যাপারে নিশ্চিত আপ নেতৃত্ব। देखिए, चाहे 2013 हो, चाहे 2015 हो, चाहे 2020 हो, कभी भी आम आदमी पार्टी को लेकर एग्जिट पोल सही नहीं निकले। हर बार आम आदमी पार्टी ने प्रचंड बहुमत से सरकार बनाई एंड दिस टाइम विल बी नो डिफरेंट। एग्जिट पोल तो चाहे आप महाराष्ट्र के देख लें, चाहे हरियाणा के देख लें, चाहे लोकसभा के देख लें, सारे ही गलत निकले थे और ये भी निश्चित तौर से गलत निकलेगा। 2020 সালে বিধানসভা নির্বাচনে আপ পেয়েছিল 62টি আসন আর বিজেপি পেয়েছিল 8টি আসন। এবার নির্বাচনী প্রচারে আপের বিরুদ্ধে আবগারি নীতি দুর্নীতি মামলায় সরব হয়েছিল বিজেপি। এমনকি অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন শীষমহল নিয়ে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোট শেষেও বিজেপি আশাবাদী শেষ হচ্ছে আপ জামানা।
मैं दिल्ली की जनता को बधाई देता हूं कि दिल्ली की जनता ने बहुत प्यार और आशीर्वाद भारतीय जनता पार्टी को आज दिया, और मैं अपने कार्यकर्ताओं को बहुत बधाई देता हूं कि बहुत शिद्दत और जुनून के साथ हम सब ने काम किया है। और माननीय प्रधानमंत्री जी का नेतृत्व, माननीय राष्ट्रीय अध्यक्ष जी का नेतृत्व, इन सब ने जो ऊर्जा हम कार्यकर्ताओं को दी है, दिल्ली में आपदा जा रही है, भारतीय जनता पार्टी आ रही है। এবারের নির্বাচনে আপের বিরুদ্ধে লড়াই করছে কংগ্রেস। এবারের ভোটে কি কংগ্রেস হয়ে উঠতে পারবে নির্ণায়ক শক্তি? देखिए, मैंने अब तक कोई एग्जिट पोल देखा नहीं है। अभी हमारा खुद का चुनाव खत्म हुआ है, अभी सारे हमारे बूथ एजेंट्स वापस आ रहे हैं, सब फॉर्म्स कलेक्ट कर रहे हैं। बट मुझे बहुत अच्छा लगा इस चुनाव को लड़के। एक तरफ जहां लोग पहले कहते थे अभिषेक की मदद क्यों कर रहे हो, चुनाव मुश्किल से लड़ रहा है अभिषेक, एंड में ये कहते थे कि अकेला जीतेगा अभिषेक तो क्या करेगा अभिषेक। तो बहुत बड़ा बदलाव मैंने अपने एरिया में देखा। मुझे लगता है केवल मेरे एरिया में नहीं, पूरी दिल्ली के अंदर आम आदमी पार्टी का स्तर गिरा है, कांग्रेस के पास उसका वोट बैंक वापस आता दिखाई दिखा। বুথ ফেরত সমীক্ষার ফল মিলবে কিনা তার জন্য আরো 3 দিন অপেক্ষা করতে হবে। 8ই ফেব্রুয়ারি দিল্লিতে ভোটের ফলাফল ঘোষণা, ততদিন শুধুই অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। সমস্ত জল্পনার কিন্তু অবসান হবে আগামীকাল, কারণ জানি 8ই আগস্ট এই দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে চলেছে। মসনদে বসবে কে, সব কিছু নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে বিশিষ্ট জনেরা থাকবেন, তারাও নিজেদের মতামত দেবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিজেপি কি পারবে 26 বছর পর দিল্লির ক্ষমতা দখল করতে, নাকি আম আদমি পার্টি পুনরায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরতে পারবে? এই সব কিছু নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গিয়েছেন বিজেপি নেতা সঞ্জিত ঘোষ। সঞ্জিত বাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। সঞ্জিত বাবু, আপনার কাছে প্রথম যে কথাটা বলবো, যে 26 বছর দিল্লিতে ক্ষমতায় নেই বিজেপি, এবারে কি পারবে, কতটা আশাবাদী? নমস্কার, শুভ সন্ধ্যা। যে কথাটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, দিল্লিতে এবার হয়তো আর অরবিন্দ কেজরিওয়াল যে হ্যাট্রিক করা হলো না, বা আপ আর ক্ষমতায় থাকবে না, এটা আমরা বলছি না। এটা যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে দিল্লির এক্সিট পোল বলছে। তো সেই জায়গাটা থেকে এখানে আরেকটা জিনিসও আপনাদেরকে পরিষ্কার করে দিই। এক্সিট পোল 2015, 2020 যে তথ্য দিয়েছিল সেটা কিন্তু দিল্লির ক্ষেত্রে সম্পূর্ণভাবে মিলে গিয়েছিল। তো সেখান থেকে আশার আলো আমরা একটা দেখতেই পারি, কারণ এবারে যেভাবে এক্সিট পোল ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে রেখেছে, মোদিজির ঝড় আছড়ে পড়ছে দিল্লিতে। আর একটা জিনিস, এই আপ পার্টিটা তৈরি হয়েছিল দুর্নীতির এগেনস্টে কথা বলে, যে এখানে দুর্নীতি করতে দেবো না, অমুক করবো না। এর জন্য কিন্তু আপ পার্টি, আম আদমি পার্টির জন্ম হয়েছিল। কিন্তু এখন বর্তমানে দিল্লির সরকার, দিল্লির প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে দুর্নীতিতে ডুবে আছে এই দল। তো এখন একটা কথা, বিরোধীদের সমালোচনার তুখোর জবাব দিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে দিল্লিতে মোদি ঝড়। তো আর কয়েকটা ঘন্টার অপেক্ষা, আগামীকাল সত্যি যে ফল সেটা বেরোবে। আর দিল্লিতে এখন বর্তমানে মানুষের আশা, আকাঙ্ক্ষা, উন্মাদনা ভারতীয় জনতা পার্টিকে নিয়ে। আর এর আগে কংগ্রেস সরকার ছিল, আর 26 বছর পর, 26 অথবা 27 বছরের মাথায় ভারতীয় জনতা পার্টি দিল্লিতে ফিরতে চলেছে। তো মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষা আছে। আমাদের কর্মীরা ওখানে নিজেদেরকে উজাড় করে দিয়েছে, এবং ত্রিমুখী আমাদের যে নিয়েরা রয়েছেন, মোদিজি, অমিত শাহজি, যোগীজি, এই নেতৃত্বে সারা ভারতবর্ষ কাঁপছে। তো দিল্লি 27 বছর 26 বছর পর আমরা ফিরতে পারি, আশা আমাদেরও আছে। আর এক্সিট পোলের যদি কথা বলেন, আগের বারে যদি মিলে থাকে, তাহলে আমরাও তো আশার আলো দেখতে পারি। তো সেই অর্থে আমরা কিন্তু এবার দিল্লিতে আসতে চলেছি। আর একটা জিনিস, সেটা হচ্ছে কি, দিল্লির সাধারণ মানুষও বুঝে গেছে আপের যে প্রতিশ্রুতি সেটা হচ্ছে ভাওতা। আর একটা ব্যাপার, দিল্লির ভোট একটা জিনিস দেখিয়ে দিল, যে ওখানে কোনো গন্ডগোল নেই, কোনো অশান্তি নেই, কোনো বোমাবাজি নেই, কোনো মারধর নেই, না গন্ডগোল হয়েছে, কিছু না। এটা পশ্চিমবঙ্গ নয়, দিল্লির সাধারণ মানুষ বুঝিয়ে দিয়েছে যে প্রতিদ্বন্দ্বী যাই থাকুক না কেন, ভোট শান্তিতে হোক, শান্তিতে নির্বিঘ্নে ভোট হওয়া দরকার। গণতান্ত্রিক
পদ্ধতিতে মানুষ ভোট দেবে, এটাই তো কাম্য। এটার জন্য দিল্লির বাসিন্দাদের আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। কারণ এইভাবেই সারা ভারতবর্ষতে ভোট হওয়া উচিত। আর সেখান থেকে ভারতীয় জনতা পার্টি এই ২৬ বছর পর ক্ষমতায় আসতে চলেছে। এই আশা নিয়ে আমরা আগামীকাল সকাল থেকে টিভির সামনে বসবো। আর যারা আমাদের কার্যকর্তারা আছেন তারা তো মাঠে ময়দানে নেমে থাকবেন। সঞ্জিত আর বাবু, ইতিমধ্যে মানুষের কিন্তু আম আদমি পার্টির থেকে অভিযোগ করা হচ্ছে যে ফলাফল এখনো বেরোয়নি, অথচ যারা বিজেপি আম আদমি পার্টিতে জিততে পারে তারা নাকি ভাঙানোর চেষ্টা করছে, বিজেপি টাকা পয়সা দিয়ে কেনার চেষ্টা করছে, এরকম কিন্তু অভিযোগ করছেন অরবিন্দ কেজরিওয়াল। কি বলবেন? হ্যাঁ, আবার কি সেই ঘোড়া কেনা বেচা নাকি? না 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 না, অরবিন্দ কেজরিওয়াল জি মিথ্যা সম্রাট উনি। তো মিথ্যে কথা বলতে উনি ভালোবাসেন, এরকম মিথ্যে কথা বলাটা ওনার মানে কি বলো আকচার হয়ে থাকে। তো এটা একটা মানে মানে ক্ষমতা হাতছাড়া হয়ে যাওয়ার আগেতে লাস্ট একটা মানে নিজেকে ঝালিয়ে নেওয়া, মানুষকে বোঝানো যে এইভাবে এই হয়েছে। কিন্তু ওখানকার সাধারণ মানুষ যে প্রতিশ্রুতি এর আগে পেয়েছিল সেইগুলো কোনোটাই পূর্ণ হয়নি। তো সেখান থেকে যদি ক্ষমতা চলে যায় তার আগে থেকে একটু কিছু বলে রাখা, ডিফেন্স, এটাকে বলে একটা ডিফেন্স করা, বা ডিফেন্স করছে, তাতে কিছু এসে যায় না। তো আমাদের আশা, আমাদের ইচ্ছা এবং সঞ্জিতবাবু, এর আগে 2016 সালে যখন অরবিন্দ কেজরিওয়াল 2015-তে যখন জেতেন, যখন অরবিন্দ কেজরিওয়ালের দল আসন পেয়েছিল 62, 70-এর মধ্যে 62, সে সময় কিন্তু এরকমই অভিযোগ করেছিল যে তাদের বিধায়কদের কেনার চেষ্টা করছে বিজেপি। না, এবারে দেখুন এক্সিট পোলে কোন জায়গায় 39 থেকে 49 আমাদের দিয়েছে, 35 থেকে 40 দিয়েছে। হ্যাঁ, তারপরে ধরুন 51 থেকে 60 দিয়েছে, 39 থেকে 45 দিয়েছে। বিভিন্ন এক্সিট পোল, আমি নাম করছি না, সবাই দিয়েছে বিজেপিকে। তো যদি 2015, 2020-তে যদি এরাই তো দিয়েছিল, তো তাদেরটা যদি সত্যি হয়, এখনটা কেন মিথ্যে, এখনটা কেন আমরা আশা করতে পারি না? তো এটা তো মানতে হবে। আর এত কিছু কথা বেশ দরকার বেশ নেই। আর সঞ্জিতবাবু, আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন কংগ্রেস নেতা রতন বালা। রতন বাবু, হ্যাঁ। আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। বেশ, সঞ্জিতবাবু বলুন। হ্যাঁ, তো সেখান থেকে আর একটা জিনিস দেখবার মতন ব্যাপার হবে, সেটা হচ্ছে কংগ্রেস এবারে খাতা খুলতে পারবে কিনা। কংগ্রেস খাতা খুলতে পারবে কিনা দিল্লিতে, সেটাও এখন দেখার। তো এই আস্তে আস্তে বিভিন্ন করে বুথপ্রান্ত কংগ্রেস, সমীক্ষায় কিন্তু কংগ্রেসের বেশ কয়েকটি আসনের দেখিয়েছে কিন্তু। হ্যাঁ ওই একটা দুটো, আমাদের তো মনে হয় না কংগ্রেস এবারে খাতা খুলতে পারবে। তো কংগ্রেস যে সঞ্জিতবাবু, আমি আপনাকে একটু একটু কেটে একটা কথা বলে দিই, যে গত 26 বছরে কিন্তু দিল্লিতে বিজেপি ক্ষমতায় নেই, কিন্তু কংগ্রেস কিন্তু 11 বছর আগেও ছিল, সুতরাং খুব কাছাকাছি ছিল কিন্তু। হ্যাঁ, আমি উত্তর দিই। হ্যাঁ, বলুন। হ্যাঁ হ্যাঁ, তো দেখুন 11 বছর আগে কি হয়েছে আর 2014 সাল থেকে কি চলছে সেটাও দেখতে হবে। তো সেখানে পতনের পর পতন, আর কংগ্রেস নামক দলটা যত তাড়াতাড়ি ভারতবর্ষ থেকে মুছে বেশ, যায় ততই বেশ, ভালো। বেশ। তার কারণ কি, কংগ্রেস যা রতনবাবু, স্বাধীনতার পর থেকে যা করেছে। আগামীকাল দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে চলেছে। আর কংগ্রেস কিন্তু এবার নিজেদের শক্তি বৃদ্ধির জন্য ঝাঁপিয়েছে। একটা একদম ইঙ্গিত পরিষ্কার যে শুধুমাত্র জোটের উপর নির্ভরশীল নয়, নিজেদের শক্তি বৃদ্ধির জন্য। আর যার জন্য কিন্তু রাহুল গান্ধী সেইভাবে প্রচারটা করেছেন। কতটা আশাবাদী এবার দিল্লিতে? দেখুন, সত্যিবাবু বলি যে ভারতবর্ষে জাতীয় কংগ্রেস আজকে প্রায় 60 বছর ভারতবর্ষের মস্তবে ক্ষমতায় ছিল। মাঝে কয়েক বছর বিজেপি ক্ষমতায় এসেছে এবং বিজেপি ক্ষমতায় আছে। তারা স্লোগান দিয়েছিল যে কংগ্রেস মুক্ত ভারতবর্ষ চাই, কংগ্রেস মুক্ত এখন দিল্লি চাই, কংগ্রেস মুক্ত পশ্চিমবাংলা চাই, বলতেই পারে। কিন্তু একটা জিনিস জানতে হবে যে ভারতবর্ষ স্বাধীনতার থেকে শুরু করে, স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার পরবর্তীতে ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভারতবর্ষের যে নির্বাচন, এই নির্বাচনে কিন্তু জাতীয় কংগ্রেস মানুষের হাতে অধিকার, মানুষের হাতে ক্ষমতা,
মানুষের হাতে ভোটাধিকার দিয়েছে। যাই তিনি আজকে বড় বড় কথা বলছেন বা যারা বলছে তাদের এই বড় বড় কথা বলার যে ক্ষমতা, সেটা কিন্তু ভারতবর্ষের জাতীয় কংগ্রেস দিয়েছে। ভারতবর্ষের মানুষের বাক স্বাধীনতা, ভোটাধিকার এগুলো সব দিয়েছে দেখে আজকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল ভারতবর্ষের মসনদে বসার মতো ক্ষমতা কিন্তু তারা ভবিষ্যতে করতেই পারে। কিন্তু কেউ যদি মনে করে যে দিল্লিতে যে আপনারা দেখাচ্ছেন যে কংগ্রেস খাতা খুলতে পারবে না বা কংগ্রেস মানে আগামীকাল রেজাল্ট কি হবে না হবে সে তো দিল্লির মানুষই ঠিক করবে। দিল্লির মানুষ ঠিক করে রেখেছে কাকে তারা দিল্লিতে মসনদে বসাতে চায়। আমরা আশা করতে পারি প্রত্যেকটা রাজনৈতিক দল বলতেই পারে যে আমরা ক্ষমতায় আসবো বা আমরা এবারে সরকারে থাকবো, কিন্তু সত্যজিৎবাবু একটা জিনিস বাস্তব, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষ যেখানে শেষ কথা বলে সেখানে কোন একটা রাজনৈতিক দলকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে যে কথাবার্তা বলা, এই জিনিসটা কিন্তু কখনোই একটা গণতান্ত্রিক দেশে রাজনৈতিক যারা আমরা রাজনীতি করি তাদের কিন্তু এই ব্যাপারগুলো একটু নলেজে থাকা দরকার। আমাদের নীতিগত পার্থক্য থাকতে পারে, আদর্শগত নীতিগত লড়াই থাকতেই পারে। আমরা রাজনীতি করি কেন, আমরা ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দল, আপনি সতীশবাবু জানলে যে দেখবেন কিছু রাজনৈতিক দল আছে তারা কিন্তু কোনোদিন ভোটে জিতে না, অংশগ্রহণ করে, কিন্তু তারাও কিন্তু মানুষের কথা বলে, সাধারণ মানুষের সুখ দুঃখের কথা তারা কিন্তু এটাই তো ভারতবর্ষের বাক স্বাধীনতা। এটাই ভারতবর্ষের বাক স্বাধীনতা। সাধারণ একদম একদম আমরা এটা বিশ্বাস করি। আমরা এটা বিশ্বাস করি যে ভারতবর্ষে বহুদলীয় ব্যবস্থা থাকবে, জাতীয় কংগ্রেস জাতীয় দল থাকবে, আঞ্চলিক দল থাকবে, ছোট ছোট দল থাকবে, তারা ভোটে অংশগ্রহণ করুক না করুক তারাও থাকবে, সমস্ত দল মিলে কিন্তু আমাদের এই দেশ। কিন্তু যারা অহংকারমূলক কথাবার্তা বলে যে চোখে দেখা যাবে না, দূরবীন দিয়ে দেখতে হবে, কিছু ধূলিসাৎ হয়ে যাবে, তো আমার মতে বলে এই ধরনের কথাবার্তা না বলাই ভালো। কারণ দেখুন দিল্লিতে 15 বছর আমরা ক্ষমতায় ছিলাম, অরবিন্দ কেজরিওয়াল যেটা আম আদমি পার্টি, তারা আমাদের বিরুদ্ধে প্রচার করেছিলেন। যে প্রচার করেছিলেন দিল্লির মানুষ মনে করেছে যে না কংগ্রেসের দ্বারাই কিছু হবে না, আম আদমি পার্টির যিনি কেজরিওয়াল তিনি ভালো ভালো কথা বলেছেন, এরা হয়তো কিছু করতে পারে, মানুষ তাকে নিয়ে এসছে, ঠিক আছে। কিন্তু দেখা গেল যে নিয়ে আসার পরে আমরা তার বিরুদ্ধে আমরা জনমত তৈরি করেছি, আমরা প্রচার করেছি, প্রচার চালিয়েছি যে দিল্লির মানুষকে 10 বছরে কি দিল কেজরিওয়াল, কিছু দিতে পারেনি, এটা এখন মানুষ বলবে। কিন্তু যারা বড় বড় কথা বলছেন, সাতখানায় এমপি জিতে আছে, 27 বছর ধরে ক্ষমতায় নাই দিল্লির মসনদে, তারা স্বপ্ন দেখতেই পারে। হ্যাঁ, সবাই স্বপ্ন দেখতে পারে যে ক্ষমতায় আসতেই পারে, এটা অস্বীকার করার কোনো কিছু নাই, আসতেও পারে বিজেপি ক্ষমতায়। কিন্তু তাই বলে যে সমস্ত রাজনৈতিক দল বা সাধারণ মানুষ তারা আজকে ক্ষমতায় কোনো দলকে নিয়ে আসবে, কালকে তাদের পছন্দ হবে না, অন্য দলকে আনতে পারে। তবে শেষে একটা কথা বলি যে কালকে আশা করি আমাদের দিল্লিতে যে শূন্য বা আমরা যে দিল্লিতে এমএলএ জিততে পারিনি, আশা করবো যে আগামী দিনে দিল্লির মানুষ আমাদের প্রতি আস্থা বিশ্বাস ভরসা রাখবে। আমরা লড়াইয়ে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবে। জাতীয় দল এই দল তো অত সহজে যারা তাহলে এবার দিল্লিতে স্ট্র্যাটেজি কি ছিল, শক্তি বৃদ্ধি নাকি ক্ষমতা দখল, কোনটা স্ট্র্যাটেজিতে ছিল? রাহুল গান্ধীর প্রচারে একটা স্পষ্ট যে শক্তি বৃদ্ধির চেষ্টাতেই কংগ্রেস কিন্তু বাবু শক্তি বৃদ্ধি স্ট্র্যাটেজি ওসব কিছু না। একটা রাজনৈতিক দলের সাধারণ মানুষকে তাদের পরিষেবা, সাধারণ মানুষের জন্য কাজ করা এবং দিল্লির যে উন্নতি করা, উন্নয়ন করা, এটাই হচ্ছে আমাদের মূল এজেন্ডা। তাছাড়া এর বাইরে কিছু কিসের শক্তি? শক্তি তো সব মানুষের হাতে, জনগণের কাছে শক্তি দেওয়া আছে, জনগণ সেই শক্তি প্রয়োগ করবে। আমরা তো উপলক্ষ মাত্র, আমরা যারা অহংকার করি। তাহলে কোন দল জনগণের কতটা কাছাকাছি পৌঁছতে পেরেছে সেটা কালকেই তাহলে জানা যাবে, তাই তো? হ্যাঁ, একদম 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 কালকে আমরা জানতে পারবো সবাই যে আমরা কতটা মানুষের মনে দাগ ফেলতে পেরেছি, তারপরে আমরা পরবর্তীতে আবার চিন্তা ভাবনা করবো। আচ্ছা সঞ্জিত বাবু, এবারে প্রচারে যে দেখা গেলো শুধু দিল্লিতে নয়, আমরা দেখেছি মধ্যপ্রদেশের ক্ষেত্রেও, মহারাষ্ট্রের ক্ষেত্রেও ওই সেই বাংলার লক্ষ্মীর ভান্ডারই বলা চলে, কোথাও
লাডলি বেহেনা এই প্রকল্প নিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি। তাহলে সেই কি, যেখানে বাংলায় কিন্তু বিজেপির প্রচারের হাতিয়ার ছিল যে লক্ষ্মীর ভাণ্ডার বিরুদ্ধে, অর্থাৎ দান খয়রাতির বিরুদ্ধে কিন্তু বিজেপির একটা স্ট্র্যাটেজি ছিল, তো এটা হঠাৎ করে আপন করে নিলেন কেন আপনাদের দল? শুধু দিল্লি নয়, আমরা মধ্যপ্রদেশে দেখেছি, মহারাষ্ট্রেও দেখেছি, এমনকি ঝাড়খণ্ডেও কিন্তু এই পথেই হেঁটেছিল বিজেপি। সঞ্জিত বাবু। হ্যাঁ, দেখুন, একটা জিনিস হচ্ছে গিয়ে যদি অন্যরা যদি কিছু করে সেটা যদি দোষ হয় বা সেটা যদি ঠিক হয়, তো আমরাও মানে প্রত্যেকটা মানুষের যদি চাহিদা এক একটা রাজ্য প্রতি এক এক রকম মানুষের চাওয়া পাওয়া থাকে, তো সেই যদি কোনো চাওয়া পাওয়া থেকে থাকে, সেখানে যদি কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়, সেখানে যদি সেই জায়গাটা যদি চলতে থাকে, তাহলে সেটা যদি অগ্রগতি সেই রাস্তাতেই চলা যায়। এবং মানুষের মোদ্দা কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের আস্থা, ভরসা, ভালোবাসা এবং বিশ্বাসটা এই জন্যই হচ্ছে, সেখানে হচ্ছে গিয়ে সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেইখানে থেকে দেখে একটা রাজ্যে দেখুন একটা ভোট হচ্ছে, আমরা কিন্তু কোনো কারোর মুখ নেই, আমাদের একটাই কথা, সেটা হচ্ছে পদ্মফুল। এবং আমাদের এই ত্রিমুখী, আমাদের যে তিন নয়ন রয়েছে, তাদের এই কর্মকাণ্ড যেভাবে মানুষকে আকৃষ্ট করে, যেভাবে মানুষের পাশে থাকে, সুখে দুঃখে মানুষের পাশে থাকে, সেইটা দেখেই দিল্লিবাসী বুঝতে পেরেছে যে এখানে যদি প্রতিশ্রুতিকে পালন করতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টিকেই দরকার। সেখানে লাডলি বাহিনীর মতনই হোক, আর ভালো ভালো কিছু কাজ হোক, কলকারখানা হোক, ওখানকার যা যা কিছু সংস্কারের দরকার আছে সেগুলো হোক। তো সেই জন্য এখানে তো অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন যে ওখানে দিল্লিকে লন্ডন বানাবো, কি লন্ডন হয়েছে? বেঙ্গলকেও বলেছিলেন, বেঙ্গলের মুখ্যমন্ত্রী, যে এখানে লন্ডন হয়ে যাবে, লন্ডনও হয়নি, সুইজারল্যান্ডও হয়নি। ওখানে একই তো, দাদার দিদির মধ্যে যা সম্পর্ক, যা কথা বলে, মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে যেভাবে চলে, সেখান থেকে সত্যকে যাচাই করতে গিয়ে আর এখন একটা জায়গা সবসময়ের জন্য মানুষ বুঝে গেছে, বাটেঙ্গে তো কাটেঙ্গে। তাহলে সে এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে। এক একা থাকতে হলে, মানে সেফ থাকতে হলে ভারতীয় সঞ্জিত জনতা বাবু, পার্টি তাহলে কি ছাড়া জনকল্যাণমূলক প্রকল্প বাদ দিয়ে এখন কি এটাই স্ট্র্যাটেজি, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেঙ্গে তো নেক রহেঙ্গে? এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে, তার মানে কি? এখানে একটা জিনিস বুঝবেন, আমি আপনাকে পরিষ্কার করে দিচ্ছি। এক রহেঙ্গে, হ্যাঁ, এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে, বাটেঙ্গে তো কাটেঙ্গে। ধরুন কোনো একটা প্রকল্প এলো, যদি বুঝতে পেরেছি ওটা। আমি 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 একটু 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 ক্লিয়ারিফাই করে দিই, তাতে সুবিধা হবে কি, যে ধরুন অনেকের এই প্রশ্নটা থাকে, আমি একটুখানি বলছি। দেখুন, সেটা হচ্ছে কি, ধরুন একটা কোনো প্রকল্প চালু হলো, তার মানে এ বাটেঙ্গে মানে ধরুন ওই রাজ্য থেকে সরে গেল, তাহলে সেই রাজ্য থেকে বঞ্চিত হলো। এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে, ভারতবর্ষের যদি মসনতে মোদিজি থেকে থাকে, তাহলে অঞ্চলগুলোতে, রাজ্যগুলোতেও যদি এক রহেঙ্গে, তাহলে সেফ রহেঙ্গে, মানে এক থাকলে তারও প্রকল্পগুলো পেতে পারি। মোদিজি যেখানে থাকবে এবং যোগীজি যেখানে থাকবে, অমিত শাহজি যেখানে থাকবে, কোনো কথা হবে না। ডবল ইঞ্জিন সরকার এবং সনাতন ধর্মের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ বা যোগী আদিত্যনাথ কি এইভাবে ব্যাখ্যা করেছেন এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে? বাটেঙ্গে তো কাটেঙ্গে তো পুরোপুরি আলাদা, আপনি তো অন্যভাবে ব্যাখ্যা করছেন। এটা বাটেঙ্গে কাটেঙ্গে এই যে বলছেন না, এই জিনিসটাই এটার মধ্যে, এই যে বললেন, আপনি যে বললেন না যে প্রকল্প বা এইটাই কি এটার মধ্যে থেকে এর মধ্যেও অনেক গভীরে যখনই যাবেন, তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ, ভারতীয় জনতা পার্টিকে এর জন্য আচ্ছা রতন বাবু, এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে যেটা বললেন সঞ্জিত বাবু, বাটেঙ্গে তো কাটেঙ্গে, ওনার ব্যাখ্যাটা কি এটাই কি বিজেপির স্ট্র্যাটেজি, নাকি এর পিছনে অন্য কিছু আছে? সঞ্জিত বাবুর মতো ব্যাখ্যা করলেন। ওনাদের দলের এগুলো স্লোগান হতে পারে, ওনাদের দলের এগুলো হচ্ছে নীতি আদর্শ হতে পারে, তাই ওনারা বারবার এই কথাগুলো বলেন। কিন্তু একটা কথা হচ্ছে, ভারতবর্ষে মানে বাটেঙ্গে আমাদের কিন্তু স্লোগান অন্যরকম। সত্যি বাবু, আমরা কিন্তু ঐক্যের কথা বলি, আমরা কিন্তু ধর্ম নিরপেক্ষতার কথা বলি, আমরা কিন্তু সততার কথা বলি, আমরা কিন্তু একসাথে চলার কথা বলি, আমরা বিবিধের মাঝে মিলন মহান খুঁজে বেড়াই। বহু ধর্ম, বহু ভাষা, বহু জাতির এই ভারতবর্ষ, তার মধ্যে কিন্তু আমরা ঐক্যতা খুঁজে বেড়াই এবং একসাথে থাকার চেষ্টা করি। তার জন্য আপনার মনে আছে
যে স্বাধীনতার আন্দোলন থেকে শুরু করে যে মহাত্মা গান্ধীর মতো লোককে কিন্তু শহীদ হতে হয়েছিল দেশের অখণ্ডতাকে রক্ষা করার জন্য। আজকে রাজীব গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাকেও কিন্তু আততায়ীর হাতে খুন হতে হয়েছিল দেশের অখণ্ডতাকে রাখার জন্য। ইন্দিরা গান্ধীকেও শহীদ হতে হয়েছে। তার আজকে যে শক্তি যিনি মানে বলছেন আমাদের বিজেপির মুখপাত্র, বাটন মতো কাটে গিয়ে, আমরা ছোটবেলায় একটা ইংরেজিতে একটা গল্প পড়েছিলাম যে সেখানে অনেকগুলো লাঠি আছে, সেই লাঠিগুলো ওর বাবা বলছে যে এই লাঠিগুলোকে ভাঙার জন্য, তখন এক একটা লাঠি চাপ দিচ্ছে আর এমনি ভেঙে যাচ্ছে। ঠিক তখন ওর বাবা বলেছিল যে সবগুলো লাঠিকে একসাথে বেঁধে দিয়েছিল, এবার বলেছিল ভাঙো দেখি, তখন ভাঙতে পারেনি। ঠিক তাই বাটন মেথড কাটেননি, মানে যত টুকরো টুকরো করা হবে জিনিসটাকে তত কাটতে সুবিধা হবে। এটা তো সোজা হিসাব। আমরা হিন্দি হয়তো কম বুঝি, আমাদের মানে সঞ্জীব বাবুর মতো অতটা হিন্দি বুঝি না, উনি যেভাবে ব্যাখ্যা করলেন হয়তো এরকম ব্যাখ্যা হতে পারে হিন্দিতে, কিন্তু আমরা যেটুকু জানি বাটেন তো মানে টুকরো টুকরো করলে সেটাকে কাটতে সুবিধা হবে, এটাই আমরা বুঝি। যাই হোক, যে প্রসঙ্গে বলছিলেন যে ভারতবর্ষের যে দিল্লি, ভারতবর্ষের রাজধানী, খুব গুরুত্বপূর্ণ কিন্তু কালকের রেজাল্টটা আমার মনে হয়েছে। আমি জাতীয় কংগ্রেসের একজন সাধারণ মানে কর্মী হিসেবে বলবো যে কালকের যে রেজাল্টটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। কারণ দেখুন যে এই আম আদমি পার্টির সাথে কিন্তু আমরা ইন্ডিয়া জোটের অ্যালায়েন্স ছিল আমাদের, তাতে কিন্তু এরা কিন্তু আমাদের সাথে ছিল লোকসভা নির্বাচনে, কিন্তু রাজ্যসভা নির্বাচনে কিন্তু কংগ্রেস এই আম আদমি পার্টির বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে কিন্তু আমরা বিধানসভাতে আম আদমির বিরুদ্ধে এবং কিন্তু সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে। এখানে তো আম আদমি পার্টি তো রীতিমতো আইন নিয়ে জোট থেকে কংগ্রেসকে বহিষ্কারের কথা বলেছিল। হ্যাঁ হ্যাঁ, আম আদমি পার্টি না, আমাদের যিনি মাননীয় যারা আছেন তারাও কিন্তু আম আদমি পার্টির সহযোগিতা করেছে এবং ইন্ডিয়া জোটের প্রচারও গেছিল। সমালোচনা করেছে এবং প্রচার করছে এবং বারবার কিন্তু ইন্ডিয়া জোট নিয়ে আপনাদের চ্যানেলে অনেক সময় এই নিয়ে আলোচনা হয়েছে। মানে এক কথায় বলতে গেলে যে ছোট ছোট আঞ্চলিক দল, আম আদমি পার্টি হোক, তৃণমূল কংগ্রেস হোক, যারা যে সর্বভারতীয় স্তরের যে পরিচিতি, সেটা কংগ্রেসের একটা অবদান, কিন্তু তারাই আবার কংগ্রেসকে পেছন থেকে ল্যাং মারার চেষ্টা করছে। আরেকটা কথা হচ্ছে, এক মিনিট বলি আপনাকে, যে যেটা হচ্ছে যে দেখুন এখানে কিন্তু ইন্ডিয়া জোটে কিন্তু আনুষ্ঠানিক ছিল, এখানে ইন্ডিয়া জোটে কিন্তু আনুষ্ঠানিক আছে। এই এনসিপি যেরকম বলুন, ওরা আলাদা লড়ছে, আরো ধরুন যেরকম বিএসপি যারা আছে ওরা আলাদা লড়ছে, আরো এরকম ছোট ছোট আঞ্চলিক দল আছে, কিন্তু তারা কিন্তু অনেকে ইন্ডিয়া জোটেও ছিল, ইন্ডিয়া জোটেও ছিল, ঠিক আছে, তারা কিন্তু এখানে আলাদা ভাবে লড়ছে। এখানে কিন্তু খালি ইন্ডিয়া জোটের কথা বললে হবে না। এখানে হচ্ছে একটা রাজ্যের সমস্যা নিয়ে যখন আমরা বিধানসভা নির্বাচন আছে, তখন কিন্তু রাজ্যের সমস্যাগুলোই কিন্তু মূল ইস্যু হয়ে ওঠে, তখন কিন্তু দেশের সমস্যা আসে না। সেই ইস্যুগুলোকে নিয়ে কিন্তু আমরা লড়াই করেছি। আজকে যদি পশ্চিমবাংলায় আজকে আমরা দিল্লিতে যদি আমাদের রেজাল্ট ভালো হয়, আমরা কিন্তু আগামী দিনে পশ্চিমবাংলাতেও কিন্তু আমরা সেই লড়াই দিব। সেখানে আমাদের নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, খারগেজি, তারাও কিন্তু আগামী 26-এর নির্বাচনে কিন্তু আমরা পশ্চিমবাংলায় লড়াই দিব। এদিকে কিন্তু যে পশ্চিমবাংলায় যে সরকার আছে, তৃণমূলের সরকার, তারাও কিন্তু চিন্তায় আছে যে যদি দিল্লিতে সঞ্জিত বাবু, বেশ রতনবাবু আসবো আপনার কাছে। সঞ্জিত বাবু, পশ্চিমবঙ্গে কোনো নির্বাচন হলে নির্বাচন পরবর্তী সময়ে বিশেষ করে সাধারণ মানুষকে বা বিরোধী দলকে পেটানোর কিন্তু একটা লাইসেন্স পেয়ে যায় এক শ্রেণীর মানুষ। তো দিল্লির ক্ষেত্রে কি হতে চলেছে? এরকম কি কোনো কিছু দেখা কোনো রাজ্যে খুব একটা দেখা যায় না, বাংলার ক্ষেত্রে বেশি হয়? হ্যাঁ, আমি কিন্তু আমার প্রথমেই আমি এই কথা কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছি যে ওখানে যখন ভোট হয়েছে কোনো অশান্তি গন্ডগোল নেই। এখানে দেখুন হার জিত থাকবেই, গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে। আজকে আম আদমি পার্টি তার রাজনৈতিক স্ট্র্যাটেজিতে তিনি অনেক কথা বলবেন, অনেক কথা বলেছেন, সেটা বলতে হয়, বলেছেন, ভারতীয় জনতা পার্টি বলেছেন, কংগ্রেস বলেছেন। ভোট মিটে গেছে, ভোটের রেজাল্ট বেরোবে এবং যারা আম আদমি পার্টির যারা সমর্থক, যারা এতদিন ধরে ক্ষমতায় ছিল, ক্ষমতাচ্যুত হতে পারে। তো ক্ষমতাচ্যুত হওয়া মানে এই নয় যে আমাদের ওইখানে দিল্লিতে নতুন করে স্বাধীনতা পেলো, যেটা পশ্চিমবঙ্গে হয়,
যে বিরোধীদের ধরে ধরে মারো, বাড়িকে চিহ্নিতকরণ করে, তা নয়, বরং শুভেচ্ছা বিনিময়ে যাবে, বরং তাদের কাছে মিষ্টি মুখে মিষ্টি যাবে, যে কি আছে, হার জিত তো থাকতে পারে, তোমরা 5 বছর ধরে আরো আবার তৈরি করো, মায়াবতীর মতন হয়ে যেও না, যেন দলটা উঠে না যায়, ওই টিম টিম করে জ্বলবে, তো এরকম থাকতেই পারে। তবে এটা নয় যে ওই সন্ত্রাস, বাড়ি দখল করে নেওয়া, তারপরে 1 মাস ধরে তার উন্মাদ নৃত্য চলবে, সেটা দিল্লিতে হবে না। কারণ ভারতীয় জনতা পার্টি চায় সব সময়ের জন্য যেখানেই আমরা থাকি না কেন, ক্ষমতায় থাকি আর বিরোধীদেরকে সম্মান দেওয়া এবং তাদেরকে রাখার দায়িত্বটাও তো যে সরকারে থাকে তাদের। কারণ একদম। ফেডারেল স্ট্রাকচারের নিয়মে ভোট হয়, গণতান্ত্রিক এটা একটা নতুন করে স্বাধীনতা হচ্ছে না, যেটা বাংলাদেশে হচ্ছে সেই রকম কিছু নয়। আর এখানকার কয়েকটা দল আছে যে তারা ওইটাকে নতুন করে মনে করে, আরে ভোট আসবে ভোট যাবে, দেশটা তো থাকতে হবে। আর একটা জিনিস হচ্ছে কি, আমাদের ফেডারেল স্ট্রাকচার এবং একে অপরের প্রতি ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, ঐক্য, এইটা তো রেখে দিতে হবে। বেশ, আজকে আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গেছেন সঞ্জিত, একটু থামাবো। তৃণমূল কংগ্রেসের নেতা গৌরাঙ্গ চৌহান। গৌরাঙ্গ বাবু, আপনাকে টাইপ টিভি বাংলায় স্বাগত। হ্যাঁ, বলুন সঞ্জিত বাবু। তো সেই জায়গা থেকে আমরা সব সময়ের জন্য চাই যে এখানে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, শান্তি অটুট থাকুক এবং মেলবন্ধন থাকুক। হ্যাঁ, এবার আমরা যদি ক্ষমতায় আসতে পারি 26 বছর পর, এটা একটা ঐতিহাসিক হবে। আর সেখান থেকে এখানে তৃণমূল যে কালচারে মানুষ, আমরা কিন্তু তাতে নয়। আমরা সব সময়ের জন্য চাই ভোট যে যাকে খুশি দিক, ক্ষমতায় বসলে বিরোধীকেও দেখার দায়িত্বটা তাদের থাকে। তো এখানে কোন রকম চিন্তা করবেন না, সেখানে শান্তি যেমন ছিল শান্তি বজায় থাকবে। দিল্লি বেশ, রাজধানী আসবো আরো সুন্দর গৌরাঙ্গ হবে। বাবু, গৌরাঙ্গ বাবুর কাছে আসবো। দিল্লির বিধানসভা নির্বাচন, তৃণমূল কংগ্রেস, আপনার দল কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের দলকে সমর্থন জানিয়েছিল। কি হতে চলেছে এবারের ফলাফল, কতটা আশাবাদী? গৌরাঙ্গ বাবু, নেটওয়ার্ক বেশ। আমি বলি বলি হ্যাঁ, বলুন বলুন। দেখুন, আমাদের যিনি বললেন, সঞ্জীব বাবু যেটা বললেন যে দেশটাকে বাঁচাতে হবে, দেশের সম্মানের কথা বললেন, দেশটা আগে, দেশের মানুষ সবাই আগে, শুনতে তো ভালো লাগছে, কিন্তু বাস্তব যা পরিস্থিতি দেখছি, একটু না বললেও নয় এই কথাটা, যে যেভাবে আমাদের দেশের মানুষগুলোকে আমেরিকা থেকে হাত পা বেঁধে, যদিও বিষয়টা আজকে নয়, যেভাবে নিয়ে এলো, এইগুলো দেশের মানুষ, এটাও আমাদের একটু যদি আসেন তাও একটু দেখা উচিত। এবার আসি, আগে সতীশ বাবু, দেখুন দিল্লির রাজনীতি, ইন্ডিয়া জোট আর হচ্ছে বিভিন্ন আঞ্চলিক দল বলুন, আজকে পশ্চিমবাংলাতে আমরা দেখছি যেভাবে শিক্ষকদেরকে কলার টেনে টানতে টানতে টেনে হিসেবে নিয়ে যাচ্ছে, তাদের দাবি, তারা বৈধ শিক্ষক, তাদেরকে এইভাবে অত্যাচার করা হয়েছে। বলুন তো, তাতে দোষ কার সাথে হলো, কার সাথে হলো না? অন্যায়ের প্রতিবাদ জাতীয় কংগ্রেস আগেও করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। রতনবাবু, আপনাদের দলের বিখ্যাত নেতারা কিন্তু রাজ্যের শাসক দলের হয়ে এই দুর্নীতির পক্ষ নিয়ে কিন্তু আদালতে লড়াই করে যাচ্ছেন। সেটা কলকাতা হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, বারবার কিন্তু দেখা গেছে অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল, পি চিদম্বরমরা কিন্তু বারবার কিন্তু লড়াই করেছে বিশেষ করে দুর্নীতির পক্ষে। এমনকি যে আরজিকর গোটা দেশকে নড়িয়ে দিয়েছিল, সেই আরজিকর মামলাতেও কিন্তু ছিলেন কপিল সিব্বল। আপনি লড়াই করতে যাচ্ছেন? দেখুন, হ্যাঁ, বলুন। না, সেটা তো ঠিক আছে, সেটা যেটা বলছেন, হ্যাঁ, এটা এটা তাদের পেশাগত ব্যাপার, এই ব্যাপার ব্যক্তিগত তাদের পেশা নিয়ে আপনার কথা দল বলবো তো না। ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার দল তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওনাদের পেশা। না, এটা শুনুন, আপনারা চ্যানেলে আছেন, আপনারা চ্যানেল থেকে আপনারা বলতে পারেন, কিন্তু দেখুন কেউ কাউরি পেশা নিয়ে বা তার যদি সে তার ব্যক্তিগত জীবনে সে কি করবে, তার রুজিরুটির ব্যাপার, সেখানে কিন্তু দল সেভাবে হস্তক্ষেপ করে না। দলের মতো চলে, তাদের তারা সেভাবে করবে। দেখুন, দিল্লির মতো জায়গাতে যে নির্বাচনটা হয়ে গেল, এই নির্বাচনে ভোট পার্সেন্টেজ আমরা দেখছি প্রায় 60% ভোট এটা পড়েছে। একটা রাজধানীতে ভোট 60% ভোট পড়েছে, 40% ভোট পড়েনি।
ভোটের পার্সেন্টেজ কিন্তু গত ইলেকশনের চেয়ে অনেকটা কম পড়েছে। কম পড়েছে একদম। সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই যে বিপুল সংখ্যক মানুষ যে ভোট দিল না এই নির্বাচনে, সেই মানুষদের কিন্তু দায় আমরা বুঝতে পারলাম না তারা কোন দিকে গেল। যে 60% ভোট পড়লো তার উপরে কিন্তু আমাদের যে কে কত পার্সেন্ট ভোট পেলো সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। কিন্তু যে সমস্ত সমীক্ষাগুলোতে দেখাচ্ছে, বিভিন্ন সমীক্ষাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আম আদমি পার্টি কে আগিয়ে রেখেছে, কোথাও হয়তো বিজেপিকে আগিয়ে রেখেছে, কংগ্রেসকে শূন্য দিয়েছে, আবার কোথাও দেখেছে কংগ্রেসকে পার্সেন্টেজে দেখা যাচ্ছে যে 8% ভোট কংগ্রেস এখানে পাচ্ছে। ঠিক আছে, এগুলো কংগ্রেসের ভোট সেটা ওখানে তো আগামীকাল জানা যাবে। আচ্ছা, গৌরাঙ্গ বাবুর সাথে গৌরাঙ্গ বাবু আছেন? গৌরাঙ্গ বাবু বেশ আছি। দিল্লিতে আম আদমি পার্টিকে সমর্থন জানিয়েছিল আপনার দল তৃণমূল কংগ্রেস, কতটা আশাবাদী, কি হতে চলেছে ফলাফল দিল্লিতে? দেখুন, আমরা এক্সিট পোলকে বিশ্বাস করি না। এক্সিট পোল যা দেখিয়েছিল বিগত তো যে নির্বাচনগুলোতে আমরা দেখেছি, এক্সিট পোল যা দেখিয়েছে তার উল্টো চিত্র দেখা গেছে। এক্সিট পোল যদি দেখেন, সব জায়গার এক্সিট পোল গুলোকে যদি বিচার বিশ্লেষণ করেন, এক্সিট পোল দিয়ে যদি কেউ বলে যে 400 এক্সিট পোলে দেখাইছিল না লোকসভার সময়, যে 435, 500-র কাছাকাছি কেউ কেউ দেখিয়ে দিয়েছিল, তো শেষে দেখা গেল যে 200-তেই আটকে গেল। তো এগুলো আমরা 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 এক্সিট পোল শুধুমাত্র কিছু মানুষের সঙ্গে কথা বলেই তারা বানায়, ডিসক্লেমার দিয়ে রাখে যে সত্যি নাও হতে পারে। আজকে 100% কালকে দেখবেন সকালবেলা থেকে পদ্মফুল ধরাশায়ী, সকালবেলা থেকে দেখবেন পদ্মফুলের কোনো চিহ্ন থাকবে না ওখানে পদ্মফুলের কোনো চিহ্ন থাকবে না। তার কারণ তাই যদি হতো, তারা যদি জিতেই গিয়ে থাকতো, তাহলে আজকে 16টা ক্যান্ডিডেটকে 15 কোটি টাকা করে দেওয়ার অফার দিতে হতো না, বিজেপিকে দিতে হতো না, যে আমাদের দিকে আসুন আপনাকে 15 কোটি করে দেওয়া হবে এবং জিতে গিয়ে বিজেপির পতাকাটা নিয়ে নিবেন এবং সরকারটা আমাদের হবে। 16 জন ক্যান্ডিডেটকে দিতে হতো না। সুতরাং বাস্তব চিত্র যেটা রয়েছে, কালকে ধরাশায়ী হবে বিজেপি। এবং এই যে জোর করে দিয়ে নেতাদেরকে জেলে ঢুকায় দেওয়া এবং মানুষের কাজ না করা, খালি ওই জ্যাকেট পরে জলে নেমে যাওয়া, জ্যাকেট পরে জীবনে কেউ নামে না, গঙ্গা স্নান করতে জ্যাকেট পরে কেউ জলে নামে না, রেইন জ্যাকেট পরে জলে নেমে যাওয়া, দেখানো আর ভোট কেড়ে নেওয়া, মানুষের মধ্যে একটা হচ্ছে ধর্মের বিষ ছড়িয়ে দিয়ে জিতা। আর ওখানে আম আদমি পার্টি, অরবিন্দ কেজরিওয়াল শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, সমস্ত দিক ক্ষেত্রে কাজ করে এসেছেন। তার দল কিন্তু পাঞ্জাবের ক্ষমতায় রয়েছে, এমনি তো তার দল আরেকটা স্টেটে ক্ষমতায় নেই। সুতরাং চিন্তা করার বিষয় নেই। আম আদমি পার্টির কালকে সরকার হবে, অরবিন্দ কেজরিওয়াল পুনরায় মুখ্যমন্ত্রী হবেন। বেশ, দেখুন গৌরাঙ্গবাবু, আমি একটু বলে দিই যে এর আগে 2015 বিধানসভা নির্বাচন, যেখানে আম আদমি পার্টি কিন্তু 70-র মধ্যে 62টা আসন পেয়েছিল, সে সময় কিন্তু অরবিন্দ কেজরিওয়াল ঠিক এরকম অভিযোগটাই করেছিলেন। ভুল বললাম, 67টা আসন পেয়েছিল, তখনও তার বক্তব্য কিন্তু একই ছিল যে বিজেপি দল ভাঙানোর চেষ্টা করছেন। এবং তারপর 2020-তে কিন্তু একই রকম মন্তব্য করেছিল অরবিন্দ কেজরিওয়াল, যেখানে কিন্তু আসন ছিল 70-র মধ্যে 62। ঠিক এই অভিযোগ কিন্তু করেছিল যে বিজেপি টাকার বিনিময়ে বিধায়ক কেনার চেষ্টা করছে। আচ্ছা, মহারাষ্ট্রে বলুন তো, মহারাষ্ট্রে একটা সরকারকে চেঞ্জ করে দিয়ে, মহারাষ্ট্রে এক সময় একটা সরকারকে চেঞ্জ করে রাতারাতি সরকার গঠন হয়, যে দল পারে, এবং রাজ্যপালও আবার শপথ বাক্য পাঠ করায় দিয়ে তাকে আবার প্রধানমন্ত্রীও করা দেয়। দল ভাঙানোর খেলা, এবং এসে একটা সরকারকে উপরে ফেলার পরিকল্পনা, নতুন একটা লোককে বসানোর পরিকল্পনা, এটা তো বিজেপির এবং সংসদেও তারা কিছু কালা আইন বের করে, কিছু এটা বের করে, সেটাও রাত্রেবেলা পাস করে দিয়ে যারা হচ্ছে সরকার গঠন করছে, যাদের ক্ষেত্রে তো অভিযোগ না যায় না, অভিযোগ করা যায় না।
আজকে দেখুন যে দিল্লিতে একটা সময় যে সময়টাতে দিল্লিতে আপনাদের মুখ্যমন্ত্রী যে ছিল লক্ষ্মীর ভান্ডার, সেটা কিন্তু প্রত্যেক রাজনৈতিক দল, বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি এটা নিয়ে কিন্তু প্রচারটা করেছে। এমন প্রকল্প তো দেশকে পথ দেখাচ্ছে। দিদির যে দুয়ারে সরকার প্রকল্প রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কৃত হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার এখন মানুষের নারী ক্ষমতায়নের জন্য, স্বনির্ভর করবার জন্য লক্ষ্মীর ভান্ডার খুবই গুরুত্বপূর্ণ। এটা সবাই বুঝতে পেরেছে, সেই জন্য লক্ষ্মীর ভান্ডারকে সবাই অ্যাকসেপ্ট করে নিয়ে কাজ করছে এবং এটাতে আলটিমেট মহিলাদের উপকৃত হচ্ছে। এটা তো দেখুন, আইডেন্টি কার্ড, নো আইডেন্টি কার্ড, নো ভোট। যখন আই কার্ড ছিল না, ভোটার কার্ড ছিল না, যে যার মতো করে, তখন তো এত মিডিয়া ছিল না, তখন কিভাবে ভোট হতো সবাই জানে। তো তবুও আইডেন্টি কার্ড, আজকে ভোটের পরিচয়পত্র কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য গোটা দেশের মানুষ পেয়েছে। তো অনেক প্রকল্প করে গোটা দেশের মানুষ পাবে। চিন্তা নাই, অরবিন্দ কেজরিওয়ালকে আমি রতন বাবুর কাছ থেকে নেবো। রতন বাবু, আই কার্ডটা মমতা বন্দ্যোপাধ্যায় কি কি বলবো গৌরাঙ্গ বাবু, বলুন। ওনার মতো করে মানে নো ভোট, নো আইডেন্টি কার্ড, জুলাই 21 আপনাদের পর থেকে কংগ্রেসই তো ক্ষমতায় ছিল বেশিরভাগ সময়। যে কথা বলতে গেছিলেন, আচ্ছা, রতন বাবুর কাছে উত্তর নিয়ে নি গৌরাঙ্গ বাবু। মমতা বন্দ্যোপাধ্যায় আইডেন্টি কার্ড, নো ভোট। বলি রতন বাবুর কাছ থেকে উত্তর নিন। হ্যাঁ, বলুন। 1998 দলটা জন্ম, ঠিক আছে। উনি হয়তো বলতে চেয়েছিলেন যে জাতীয় কংগ্রেসে যখন ছিলেন মমতা ব্যানার্জি, হ্যাঁ, যখন নেত্রী ছিলেন রাজীব গান্ধী, তাকে যখন যুব নেত্রী করেছিলেন, হয়তো সেই সময় হয়তো বলতে পারেন। যাই হোক, উনি আরেক প্রবণ বসত বলে ফেলেছেন কথাটা, ঠিক আছে, তার জন্য কোনো ব্যাপার নাই। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এটাতে বলতেই পারে সবাই সাধারণ কথা। যেটা বলি সতীশ বাবু, যে আঞ্চলিক দলগুলোর কথা বলছেন, তো আঞ্চলিক দলগুলো দেখুন, আমরা সারা মানে ভারতবর্ষের ইতিহাস দেখলে ভারতবর্ষে বহুদলীয় ব্যবস্থায় প্রচুর এরকম দল আছে যাদের একজন করে মাসিয়া, যাকে আমরা বলি একজন করে নেতা হতো। সেই নেতা তার কিছু ভালো কাজকর্মের মধ্যে দিয়ে দলটাকে পরিচালনা করার পর যখন সেই নেতা যখন অবসর নিয়েছে, দলগুলো কিন্তু তার পরে কিন্তু উঠে গেছে। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস, হ্যাঁ, অনেক দল আছে, আপনি যখন সার্চ করলে পেয়ে যাবেন। সেটা বলছিলেন সঞ্জীব বাবু যে মায়াবতীর মতো দল টিম করে যোগছেন, মায়াবতী থাকবে না, দল উঠে যাবে। আর যে গৌরাঙ্গ বাবু যাত্রা বুক পাজিয়ে বলছেন যে তৃণমূলের আদর্শ, তৃণমূলের নীতি, এই নীতি নিয়ে অরবিন্দ কেজরিওয়াল যেরকম বলছে আমাদের আদর্শ, ঠিক আছে, এই নীতি 50 বছর পর বা 10 বছর 20 বছর পর আর বেশি আদর্শ খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, কখনো কখনো সেরকম ব্যক্তিত্বরা আছে, মূল কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে হোক বা অন্য কোনো জাতীয় দল থেকে হোক বিচ্ছিন্ন হয়ে তারা একটা তাদের মতো করে স্বাধীন ভাবে যেহেতু গণতান্ত্রিক দল করে, কিন্তু সেই দলের কিন্তু বেশি দিন থাকে না। আপাত দৃষ্টিতে যখন দেখে বলা হয় যে 5 বছর তো আছে, 10 বছর তো আছে। রতনবাবু, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ তো সরকার পরিবর্তন করে না। বামেরা ছিল 34 বছর, তৃণমূল কংগ্রেস 15 বছর। বাংলার মানুষ তো পরিবর্তনটাই করে না। না, বাংলার মানুষ পরিবর্তন করে না এটা বলা ভুল। দেখুন, বাংলার মানুষ পরিবর্তন অবশ্যই চাই, পরিবর্তন চাই। সতীশ বাবু, আপনি বাংলার নির্বাচন গুলো দেখুন, অন্যান্য স্টেটের নির্বাচনের পদ্ধতি যেটা আপনি সর্বভারতীয় অন্যান্য স্টেটের উত্তরপ্রদেশ করতে পারে বিভিন্ন স্টেট গুলোতে, সেই নির্বাচনে হিংসা বা সেই নির্বাচনে খুনোখুনি মারামারি, আজকে দিল্লির মতো জায়গাতে নির্বাচন হয়ে গেল, কোনো কৃষক তো পেলেন, মানুষ তার মতো করে। এটা সত্যি কথা যে বাংলার যে কোনো নির্বাচন, পঞ্চায়েত হোক, পৌরসভা হোক, বিধানসভা বা লোকসভা, এক শ্রেণীর মানুষ ফ্রি লাইসেন্স পেয়ে যায় মানুষকে পেটানোর। এটা সত্যি কথা। বামেদের আমলেও ছিল, এখন ঠিক একইভাবে চলছে। এরা যারা ক্ষমতায় আপনাদের যারা বসেছেন, বাংলার মানুষ নেত্রী বা এর আগে যারা ছিল, তারা মনে করতো যে এই পুলিশ প্রশাসন সমস্ত দপ্তর সমস্ত কিছু আমার। আমি শেষ কথা বলবো, ভয়ের একটা বাতাবরণ, খুনোখুনির একটা বাতাবরণ, এই সব তৈরি করে র্যাগিং করে, বিলম্বনী করে, ছাপ্পা দিয়ে বিভিন্ন ভাবে কিন্তু তারা অবৈধ উপায়ে কিন্তু তারা
বারবার নির্বাচিত হয়। কখন তারা পারে না? সত্যি যখন মানুষের সিট একদম দেওয়ালে থেকে যায়। দেখুন আচ্ছা, একটা বেশ বেশ নির্বাচনে- রতনবাবু, আগামীকাল ফলাফল ঘোষণা হবে, তার আগে একটু একটু এক্সিট পোলটা দেখে নিই, বিভিন্ন এক্সিট পোল যে দেখিয়েছে একটু দেখে নিই আমরা। পিসিআরকে বলবো এক্সিট পোলটা একটু, দিল্লির যে ফলাফল ঘোষণা হতে চলেছে আগামীকাল তারই এক্সিট পোল, বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায়, কোনো কোনো বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেসকে এগিয়ে রেখেছে, কোথাও বিজেপিকে, কোথাও কংগ্রেস, আম আদমি পার্টিকে, কোথাও বিজেপিকে। চাণক্য কিন্তু বলছে বিজেপি ফিরতে পারে ক্ষমতায়। এক্সিস মাই ইন্ডিয়া তারাও কিন্তু, তাদের বক্তব্য কিন্তু একই, যে বিজেপি 45 থেকে 48টা আসন পেতে পারে। পিপলস ইউনাইটেড ইনসাইড তারাও কিন্তু বলছে বিজেপি দিল্লি ক্ষমতা দখল করতে পারে। ম্যাট্রিচও কিন্তু বিজেপির পক্ষেই রায় দিয়েছে। ওকে, পিপলস পালস তারাও কিন্তু বলছে বিজেপি। বেশ, এবার একটু স্ট্যান্ড পয়েন্টের দিকে আসবে, একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। সঞ্জিত বাবু, আগামীকাল ফলাফল ঘোষণা হতে চলেছে, কতটা আশাবাদী দিল্লি জয়ের ব্যাপারে? 1 মিনিট সময় আপনার জন্য। হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন রয়ে গেল, আমি উত্তর দিতে পারলাম না, ঠিক আছে, অসুবিধা নেই, পরের দিন দেব। তো যে কথাটা বলবো সেখানে হচ্ছে আশাবাদী শুধু না, আমরা আসছি এটা একদম পুরো নিশ্চিত। আর মানুষ চাইছে বিজেপিকে, তার জন্যই আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে যে ভোট হয়েছে এবং শান্তিপূর্ণ ভোটে মানুষের আস্থা বিশ্বাস নরেন্দ্র দামোদর দাস মোদীজির ওপর রয়েছে। তো সেখান থেকে ভারতীয় জনতা পার্টি দিল্লিতে সরকার গড়বে। আর ওখানে যেমন শান্তিপূর্ণ ভোট হয়, এই পশ্চিমবঙ্গে হয় না। তো সেখানে ভোট শান্তিতে হয়েছে এবং শান্তির ভোট নিয়ে আমরা দিল্লির মসনদে 26 বছর পর আমরা আসছি এবং বিরোধীদের যোগ্য জবাব দিয়ে মানুষ বলে মনে করেছে যে হ্যাঁ, ভারতীয় জনতা পার্টি দিল্লিতে আসা উচিত। অনেক দিনের অপেক্ষার অবসান হবে, সেই আশা নিয়ে কাল সকালবেলা থেকেই আমরা আশায় বসে থাকবো এবং আমরা আশাহত হব না, এটা আমরা জানি। এবং নতুন সূর্য উঠবে দিল্লিতে 27 বছর পর, নতুন করে মানুষ বুঝতে শিখবে যে হ্যাঁ, নরেন্দ্র দামোদর দাস মোদীজি আছে তো সবকিছু সম্ভব। যা প্রতিশ্রুতি আগে ছিল সেগুলো যেটা করে উঠতে পারেনি আপ, কিন্তু আমরা যা কথা বলবো সে কথা একবার বেশ, বলি বেশ, আর 100 বার বলি, বেশ। মানে কিন্তু একটাই, সেটা বেশ, তা হবেই। রতনবাবুর কাছে আসবো। রতনবাবু, আগামীকাল ফলাফল বুথ ফেরত সমীক্ষা কতটা মিলবে, নাকি আপনারা তার থেকে ভালো ফলাফল করতে চলেছেন দিল্লিতে? কতটা আশাবাদী? দেখুন, আমরা তো আশাবাদী, অবশ্যই আশাবাদী। কারণ দেখুন, দুটো শক্তি যেখানে দিল্লিতে আছে, এক হচ্ছে সাম্প্রদায়িক শক্তি বিজেপি, আর এক হচ্ছে আপনার আম আদমি পার্টির শক্তি। আম আদমি পার্টির কোনোতে আপনি দেখালেন 67টা পেয়েছেন এমএলএ এবং 20-62টা এমএলএ নিয়ে তারা ক্ষমতায় আছে, এবং বিজেপি 7খানা এমপি আছে, সেখানে কংগ্রেস 0। এই 0 থেকে আমরা আশা করব দিল্লির মানুষ কংগ্রেসের প্রতি আস্থা বিশ্বাস ফিরাবে। আপনার এক্সিট পোলে অনেক জায়গায় দেখালেন আপনারা যে দিল্লিতে যেখানে কংগ্রেস 0 ছিল সেখানে 2-1 এরকম আপনারা দেখাচ্ছেন। তবে আমার বিশ্বাস, আমার আশা যে দিল্লিতে কংগ্রেস যে ঘুরে দাঁড়াবে। বা দেখুন, রাজনীতি তো চলতে থাকে, ভোট আসতে থাকে, একবারে সবকিছু হয় না। তবুও আমরা আশাবাদী দিল্লিতে কিন্তু জাতীয় কংগ্রেস বেশ কিছু আসন দিল্লিতে কিন্তু আমরা দখল করব, এটা আমাদের বিশ্বাস। কারণ আমাদের যেভাবে প্রচার হয়েছে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, গৌরাঙ্গবাবু, বেশ, গৌরাঙ্গবাবুর কাছে আসবো। দিল্লি ফলাফল কি বাংলার ক্ষেত্রে সেমিফাইনাল হতে চলেছে? কারণ 26-এ কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। যদি এইখানে বিজেপি ভালো ফল করতে পারে, তার কি কোনো প্রভাব, বিজেপি কোথাও অক্সিজেন কি পেয়ে যাবে বাংলার জন্য, লড়াইয়ের জন্য? গৌরাঙ্গবাবু, দেখুন, বাংলায় বিজেপির কোনো স্থান নেই, বাংলায় বিজেপির কোনো জায়গা নেই। এখানে সিপিএম এবং কংগ্রেস তাদের নিজস্ব ভোট ব্যাংকগুলো তারা জোটবদ্ধভাবে থেকে জোট করে লড়েছিল বলে মানুষ বিতৃষ্ণা হয়ে, যে সিপিএম এবং কংগ্রেসের সাথে দীর্ঘদিন ধরে লড়াই ছিল মানুষের, তারাই যখন একসাথে তখন পতাকার তলে এসে যখন প্রচার শুরু করে, মানুষ এটাকে ভালোভাবে নেয়নি। যার ফলে সিপিএম এর ভোট লস, কংগ্রেসের ভোট লস হয়ে বিজেপিতে গেছিল। বিজেপির কোনো আলাদা কোনো বিজেপির বহিরাগত দল বাংলার ক্ষেত্রে এরা ভালো করে বাংলাটাই বলতে পারে না। এরা সব হিন্দিতে লেখে, হিন্দিতে বলে, যে প্লেস গুলা করবে দেখবে সেগুলো বানান ভুলে ভর্তি। তো বাংলার সংস্কৃতির সাথে এদের কোনো মিল নেই। তো সেই জন্য কংগ্রেস
সিপিএম জোটের জন্য এরা চলে গেছিল এলো বিজেপিতে। এখন বুঝতে পারছে কংগ্রেস নেতৃত্বরাও খুব সাবধান হয়েছেন, তারাও আলাদা আলাদা লড়াই করে নিজস্ব ভোট ব্যাংক গোছানোর চেষ্টা করছেন, এটা ভালো দিক। তারা নিজস্ব অস্তিত্ব হারিয়ে ফেলছিলেন, কিন্তু কিন্তু এখানটায় বিজেপি ওখানে তো জিতবে না। কালকে সকালবেলা দেখবেন যে ডবল ইঞ্জিন সরকার যারা প্রতিশ্রুতির কথা বলে রাত পোহালেই দিল্লির ভোটের ফলাফল ঘোষণা হবে, কোন দল ক্ষমতায় থাকবে সেটাও ফলাফলই জানা যাবে। কিন্তু যেটা সবচেয়ে বড় প্রশ্ন যে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে অতিথিদের ধন্যবাদ গৌরবাবু আমাদের সময় দেওয়ার জন্য, সঞ্জিত বাবু অসংখ্য ধন্যবাদ, রতনবাবু আপনাকেও ধন্যবাদ। যেটা মূল বিষয় সেটা হচ্ছে আগামীকাল যে ফলাফল ঘোষণা হবে, অন্যান্য রাজ্যের ক্ষেত্রে দেখা যায় ভোটও হয় শান্তিপূর্ণ, ফলাফল ঘোষণার পরেও শান্তিপূর্ণ থাকে, কিন্তু এই বাংলায় ভোটের আগে ভোটের পরে এক শ্রেণীর মানুষ কিন্তু ফ্রি লাইসেন্স পেয়ে যান মানুষকে মারধর করার। বাংলার সংস্কৃতি ফিরবে কবে বাংলায় শান্তিপূর্ণভাবে, সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারাও। ধন্যবাদ, নমস্কার।